আসসালামু আলাইকুম লিসেনার, সবাই আশা করি ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের জানাই সবাইকে স্বাগতম। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের ঘটনায়। তো ঘটনাটি হলো সুনামগঞ্জের। আজও সুনামগঞ্জের জাদুকাটা নদীর পাড়ে গেলে কিছু মানুষ নিচের দিকে তাকাতে ভয় পায়, কারণ তারা জানে সব কিছু মাটির নিচে চাপা থাকাই ভালো ছিল। একটা কলস, কিছু স্বর্ণ মুদ্রা, আর তারপর থেকে একে একে নিখোঁজ আর মৃত্যু। এটা কি শুধু কাকতালীয়, নাকি সত্যিই কিছু ছিল যেটাকে জাগিয়ে তোলা হয়েছিল? গল্পটা পড়লে বুঝতে পারবেন আজ রাতটা হয়তো আগের মতো শান্ত থাকবে না। বাস্তব এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ রাশেদ মিয়া, তার বাড়ি সুনামগঞ্জ, তাহিরপুর উপজেলা, উত্তর শ্রীপুর ইউনিয়নের একটি সীমান্তবর্তী গ্রামে। বর্তমানে তিনি সিলেট শহরে একটি বালু ও পাথরের ঘাটে সুপারভাইজার হিসেবে কাজ করছেন। ঘটনাটি তিনি নিজে প্রত্যক্ষ না করলেও যিনি সরাসরি এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, তিনি রাশিদের খুব কাছের সহকর্মী ছিলেন। বহু বছর একসাথে কাজ করার পর এক রাতে ঘটে বসে অস্বাভাবিক আচরণ। করতে করতে সেই মানুষটি কাপা গলায় পুরো ঘটনাটা রাশেদকে বলেছিলেন। আর সেই মানুষটিও আর বেঁচে নেই। রাশেদ বলেছিল, ভাই, আমি প্রথমে বিশ্বাস করি নাই, কিন্তু পরে যেগুলো নিজের চোখে দেখেছি, তারপর থেকে ওই নদীর দিকে তাকালেই বুকটা ঠান্ডা হয়ে যায়। ঘটনাটা জাদুকাটা নদীর। জাদুকাটা নদী, এই নদী নিয়ে স্থানীয়দের মধ্যে বহু পুরনো কথা প্রচলিত আছে। অনেকে বলে রাতের বেলা নদীর পানি নিজে নিজে অস্থির হয়ে যায়। আবার কেউ কেউ দাবি করে নদীর কিছু অংশে যেন নিচে চাপা পড়ে আছে বহু পুরনো কিছু, যেগুলো স্পর্শ করা ঠিক না। সেদিন ছিল একেবারেই স্বাভাবিক একটি দিন। কয়েকটি নৌকা একসাথে নদীর মাঝখানে গিয়ে বালু তুলছিল। তাদের মধ্যে ছিল জালাল উদ্দিন, পেশায় একজন অভিজ্ঞ বালু শ্রমিক। নদীর কোথায় কেমন বালু, কোথায় শক্ত স্তর, সব তার জানা ছিল। হঠাৎ করেই তার কোদাল শক্ত কিছুতে আঘাত করে। সে থেমে যায়, আবার কোদাল চালায়। এবার বালুর সঙ্গে উঠে আসে একটি ভারী বস্তু। প্রথমে পাথর মনে হলেও একটু পরিষ্কার করতেই বোঝা যায় ওটা একটা কলসের মতো কিছু। নৌকার সবাই থেমে যায়, অদ্ভুত নীরবতা নেমে আসে। কলসটি অস্বাভাবিক ভারী, আর এর মুখ লাল কাপড়ের শক্ত করে বাঁধা। একজন বলল, এটা খোলা ঠিক না। আরেকজন বলল, ভিতরে কিছু থাকলে। জালাল তখন চুপ করে দাঁড়িয়েছিল। পরে সে বলেছিল, সেই মুহূর্তে তার বুকের ভিতরটা হঠাৎ ঠান্ডা হয়ে গিয়েছিল। তবুও তারা কলসটি নদীর পাড়ে নিয়ে আসে, যেখানে আরও কিছু নৌকা ভিড় করছিল। সবাই জড়ো হয়, 4-5 জন মিলে কলসটি ধুয়ে পরিষ্কার করে, এবং তখনই বোঝা যায় পুরো কলসটাই সোনার। লোভ মুহূর্তেই ভয়কে ডেকে দেয়। একজন বলল, খুলে দেখি। কেউ কেউ বাধা দিলেও শেষ পর্যন্ত লাল কাপড়টি খোলা হয়। আর ঠিক তখনই কলসের ভেতর থেকে ধোঁয়ার মতো ঘন কালচে কিছু বের হতে থাকে। সেটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই ভেতর থেকে নড়াচড়া, তারপর ধীরে ধীরে বের হয়ে আসে একটি সরু কালো সাপ, যার গায়ে লালচে দাগ। ভয়ে সবাই চিৎকার করে ওঠে। কয়েকজন মিলে সাপটিকে মেরে ফেলে। এরপর তারা দেখে কলসের ভেতরে স্বর্ণ মুদ্রা অনেকগুলো, কিছু ভাঙা, কিছুতে অচেনা চিহ্ন। সেদিন তারা মুদ্রাগুলো ভাগ করে নেয়, কেউ 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 বেশি, কেউ কম। রাশেদ বলছিল, ভাই, এখান পর্যন্ত সব ঠিকই ছিল, কিন্তু ঘটনা ঘটে ঠিক 3 দিন পর। যে লোকটা সবার আগে লাল কাপড় খুলেছিল, তার নাম ছিল মমিন। সেই রাতেই সে ঘুমের মধ্যে উঠে বসে অদ্ভুত কণ্ঠে বলতে শুরু করে, ওটা আবার আসছে, ওটা আমার দিকে তাকায়। তার চোখগুলো গেল, তার দৃষ্টি ছিল অস্বাভাবিক গভীর, ফাঁকা, অথচ যেন কেউ ভেতরে থেকে তাকিয়ে আছে। পরদিন সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়, চোখ খোলা, মুখে জমাট আতঙ্ক। 5 দিনের মাথায় দ্বিতীয় ঘটনা। যে লোকটা সাপটিকে প্রথম আঘাত করেছিল, করিম বক্স, সে হঠাৎ
নদীতে পড়ে যায়। সে সাঁতার জানতো, খুব ভালো জানতো, কিন্তু সেদিন সে ডুবে যেতে যেতে চিৎকার করে উঠছিল, আমারে টান দিছে, নিচে কিছু আছে। তারপর সব শান্ত। তৃতীয়জন সালামত ধীরে ধীরে বদলে যেতে থাকে। রাতে একা বসে কারো সাথে কথা বলতো না, আমি যাবো না, আমারে ডাকিস না। একদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দরজার ভেতর থেকে বন্ধ, কিন্তু মানুষটা নেই। সবচেয়ে বেশি দিন বেঁচে ছিল জালাল, কিন্তু তার বেঁচে থাকাটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। সে কাজ ছেড়ে দেয়, নদীর কাছে যেত না, রাতে ঘুমাতো না, মাঝরাতে উঠে দরজার দিকে তাকিয়ে থাকতো। একদিন রাশেদ তাকে জিজ্ঞেস করেছিল, কি হয়েছে তোমার? জালাল অনেকক্ষণ চুপ থেকে বলছিল, আমরা ভুল করছি, ওটা তোলার দরকার ছিল না। কি? সে খুব আস্তে বলেছিল, ওটা ভিতরে নাই, ওটা বাইরেই আছে। তার চোখের দৃষ্টি তখন এমন ছিল যেন সে এমন কিছু দেখছে যা অন্য কেউ দেখতে পায় না। তারপর সে আরও বলেছিল, আমরা শুধু দরজা খুলে দিছি। ওই কথার মানে তখন কেউ বুঝতে পারেনি। তার মৃত্যুর রাতটা ছিল অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। তার স্ত্রী বলেছে, হঠাৎ ঘরে ঠান্ডা হয়ে যায়, বাতাস না থাকলেও কিছু একটা যেন ঘরের ভিতর দিয়ে চলাচল করছিল। জালাল উঠে বসে দরজার দিকে তাকিয়ে বলেছিল, তুই আবার আইসোস? সেই রাতেই সে মারা যায়। মৃত্যুর আগে তার শেষ কথা, ওটা নদীতে ফিরতে চায়। রাশেদ বলছিল, ভাই, যারা ওই কলস ছুঁইছিল কেউ বাঁচে নাই। তারপর সে নিচু গলায় বলল, সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন? এই ঘটনার পর থেকে ওই জায়গায় বালু তুলতে গেলে মাঝে মাঝে কোদাল কিছুর সাথে লাগে, কিন্তু তুলতে গেলে কিছু পাওয়া যায় না, যেন নিচে কিছু আছে, কিন্তু উঠতে চায় না। সে থেমে আবার বলল, আমি এখনও ওই নদীর পাশেই কাজ করি, কিন্তু মাঝরাতে মনে হয় নদীর দিক থেকে কেউ তাকায়, আর এক এক সময় যখন বালুর ডিবির পাশে দাঁড়াই, স্পষ্ট মনে হয় নিচে কিছু নড়ছে, ধীরে, খুব ধীরে, যেন আবার কেউ উপরে উঠতে চায়। তো প্রিয় লিসেনার, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো কখনো কি ভেবেছেন একটা কাঁচামরিচ পুতুল শুকাতে শুকাতে একটা মানুষের জীবনে ধীরে ধীরে শুকিয়ে যেতে পারে? গাজীপুরের শ্রীপুরে ঘটে যাওয়া এই ঘটনাটা শুধু একটা গল্প না, এটা একটা সতর্ক বার্তা। কালো জাদু কখনো কারো উপকার করে না, যার জন্য করা হয় তার চেয়েও ভয়ঙ্করভাবে ফিরে আসে নিজের কাছেই। নূর মিয়া এখনও বেঁচে আছে, কিন্তু তার চোখে যে ভয়, সেটা মৃত্যু থেকেও গভীর। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, পুতুলটা এখনও পুরো শুকায়নি। আপনি কি বিশ্বাস করেন এগুলো শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে এমন কিছু যেটা আমরা দেখতে পাই না? এই ঘটনাটা আমাদের কাছে পাঠিয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এক ভাই, নাম আসাদ মোল্লা। গল্পটা বলতে গিয়ে শুরুতেই তিনি একটু থেমে গিয়েছিলেন, তারপর নিচু গলায় বলেছিলেন, ভাই, নূর ভাই এখনও মরে নাই, কিন্তু যেইভাবে শেষ হইতেছে, এইটা মৃত্যু না, এইটা তার চেয়ে ভয়ঙ্কর কিছু। শ্রীপুরের এই গ্রামটা সন্ধ্যার পর এমনিতেই নিস্তব্ধ হয়ে যায়। চারদিকে গাছপালা, দূরে ধান ক্ষেত, মাঝে মাঝে শিয়ালের ডাক, সব মিলিয়ে জায়গাটা যেন নিজের মধ্যে একটা অজানা বার বহন করে। সেই গ্রামেই পাশাপাশি বাড়িতে থাকতো আসাদ আর নুরুল হক। সবার কাছে নূর মিয়া। সম্পর্কটা শুধু প্রতিবেশী না, একেবারে আপন ভাইয়ের মতো। নূর মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটা ঝামেলা চলতেছিল তার এক দূর সম্পর্কের আত্মীয়ের সাথে। বিষয়টি ধীরে ধীরে এতটাই জটিল হয়ে যায় যে একদিন সন্ধ্যায় নূর নিজেই এসে আসাদের পাশে বসে, গলা নামিয়ে বলল, আসাদ, যদি এমন উপায় থাকে একবারে সব শেষ করে ফেলা যায়। আসাদ বুড়ো কুঁচকে তাকালো, কিভাবে? নূর একটু চুপ করে থেকে বলল, কবিরাজের কাছে গেছিলাম,
ওইডা কইছে মাটির পুতুল বানাইয়া নাম বসাইয়া বান মারা যায়। এই বানমারা গ্রামের বাসায় এক ধরনের কালো জাদু, যেখানে কাঁচা মাটির পুতুলে লক্ষ ব্যক্তির নাম, চুল বা ব্যবহৃত কিছু জিনিস রেখে তাতে সুই বা লোহা ঢুকিয়ে ধীরে ধীরে তাকে অসুস্থ, দুর্বল কিংবা শেষ করে দেওয়া যায়। আসাদের বুকটা ধক করে উঠেছিল। সে তৎক্ষণাৎ কয়েকজন ভালো কবিরাজের ঠিকানা দিলেও সতর্ক করে বলেছিল, নুরু ভাই, এইসব বান মারা খুব খারাপ জিনিস, যেই করে শেষে নিজের ঘরেই আগুন লাগে। নুরু তখন অদ্ভুতভাবে হেসে বলেছিল, আগে ওর লাগুক, পরে যা হয় দেখা যাবে। এরপর থেকেই সব কিছু বদলে যেতে শুরু করে। কয়েকদিন পর এক রাতে নুরু নিজেই আসাদকে ডেকে নেয়। ঘরের দরজা বন্ধ, ভেতরে মৃদু আলো আর মাটির উপর লাল কাপড় পাতা। সেই কাপড়ের মাঝখানে রাখা একটি কাঁচামরিচ পুতুল। পুতুলটার গায়ে আঙ্গুলের দাগ এখনো স্পষ্ট, মানে শুকায়নি পুরোপুরি। তো বুকের মাঝখানে লাল কালি দিয়ে একটা নাম লেখা। আচ্ছা তাকিয়ে বলল, এইটা কি করছো নুরু ভাই? নুরু গম্ভীর গলায় বলল, এইটাও যার লাগে আমার ঝামেলা, এইটা ফালাইয়ে দেন, এইটা ঠিক না। নুরু মাথা নাড়িয়ে বলল, এখন আর ফালানো যাবে না। কবিরাজ কইছে যতদিন এইটা আছে ও আমার কন্ট্রোলে। কিন্তু ঠিক সেই রাত থেকেই ভয়ঙ্কর কিছু শুরু হয়, যেটা কেউ কন্ট্রোল করতে পারে না। নুরু মিয়ার শরীরে প্রথম ছোট ছোট দাগ দেখা দেয়, যেন সুচ ঢুকানো হয়েছে কোথাও। সে নিজেও অবাক হয়ে বলতো, আসাদ, আমি তো কিছু করি নাই, কিছু দেখো, কিন্তু দেখো এই দাগ কই থেকে আইলো। আসাদ যখন আবার পুতুলটার দিকে তাকালো, তার বুক কেঁপে উঠল। পুতুলটা বুকেও ঠিক এই জায়গায় সুই ঢুকানো। দিন যত যায় নুরু তত দুর্বল হতে থাকে। মুখ শুকিয়ে যায়, চোখ ঢুকে যায়, আর রাত হলে তার আচরণ সম্পূর্ণ বদলে যায়। এক রাতে আসাদ বাইরে দাঁড়িয়েছিল, তো শুনতে পেল নুরুর ঘরের ভেতর একা কথা বলছে। না, আমি কইছি থাম, এত জোরে না। তারপর হঠাৎ চিৎকার, তুই কে? তুই আমারে কেন কষ্ট দিস? আসাদ দরজা ধাক্কা দিলে ভেতর থেকে কোনো উত্তর আসে না। পরদিন সকালে নুরু নিজেই এসে ফিসফিস করে বলল, পুতুলটা নিজে নিজে নড়ে। আসাদ হতবাক, কি কইতাছেন? গত রাতে দেখি আমি হাত দেই নাই, কিন্তু ওর হাতটা আস্তে আস্তে উঠতেছে, আর মনে হইতেছে কেউ আমার বুকের ভেতর সুই ঢুকাইছে। এরপর ঘটনা আরও স্পষ্ট হতে থাকে। এই কালো জাদু আসলে যাকে করার কথা ছিল, সেটা উল্টো ঘুরে এসে নুরু মিয়ার উপরেই পড়েছে। একদিন সন্ধ্যায় আসাদ গিয়ে দেখে নুরু পুতুলটার সামনে বসে আছে। তার হাত কাঁপছে, চোখ স্থির। নুরু ধীরে মাথা ঘুরিয়ে তাকালো। ও আমারে ছাড়তাছে না। আমি যেই সুই ঢুকাইছিলাম, এখন ওইটা আমার শরীরে লাগে। হঠাৎ সে নিজের বুক চেপে ধরে মাটিতে পড়ে গেল। সেই মুহূর্তে আসাদ লক্ষ্য করল পুতুলটার বুকের সুইটা একটু ভেতরে ঢুকে গেছে, অথচ কেউ স্পর্শও করেনি। এরপর থেকেই পুরো গ্রাম জানাজানি হয়ে যায়। একের পর এক কবিরাজ ডাকা হয়। কেউ পানি পরে দেয়, কেউ তাবিজ দেয়, কেউ ঝাড়ফুঁক করে, কিন্তু নুরু মিয়ার অবস্থা শুধু খারাপই হতে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ধরা পড়ে কয়েকদিন পর। আসাদ একদিন নুরুর ঘরে গিয়ে দেখে পুতুলটা আগের জায়গায় নেই। অনেক খোঁজাখুঁজির পর তারা সেটা পায় ঘরের এক কোণে, মাটির কলসির পাশে। কিন্তু তখন পুতুলটার মাটি আগের মতো ভেজা না, শুকাতে শুরু করেছে। আর ঠিক সেই সময় থেকেই নূর মিয়ার শরীর অস্বাভাবিকভাবে শুকাতে থাকে। মাংস কমে যায়, চামড়া কুঁচকে যায়, চোখ গভীর হয়ে যায়, যেন ভিতর থেকে কেউ তাকে ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে। শেষমেশ বগুড়ার মস্তানগড় থেকে একজন নামকরা কবিরাজকে আনা হয়। তিনি অনেকক্ষণ নীরবে সব কিছু দেখে পুতুলটা হাতে নিয়ে চোখ বন্ধ করে বসে থাকেন। তারপর ধীরে গলায় বলেন,
এটা বান মারা, কিন্তু যার উপর মারতে চাওয়া হয়েছে তার উপর করে নাই, উল্টা ফিরে আইছে। সবাই আতঙ্কে চুপ হয়ে যায়, কিন্তু আবার বললেন, এই পুতুলটা কাঁচা মাটির, যতদিন ভেজা ছিল ততদিন এই মানুষটা বাঁচছিল, এখন শুকাইতেছে, দেখতেছেন না? মানুষটাও শুকাইতেছে। আসাদ কাপা গলায় জিজ্ঞেস করল, তাহলে বাঁচানোর উপায়? কবিরাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন, যেদিন পুতুলটা পুরো শুকাইয়ে পাথরের মতো হয়ে যাবে সেদিন এই মানুষটার দেহ থামা যাবে না। তারপর ধীরে যোগ করলেন, এটা আর সাধারণ রোগ না, এটা ডাকা বিপদ। এরপরও আরও কবিরাজ দেখানো হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, কেউ পানি পরা দিয়েছে, কেউ রাতভর দোয়া করেছে, কিন্তু কিছুতেই কিছু হয়নি। এখনও নূর মিয়া বেঁচে আছে, কিন্তু সেই আগের মানুষটার নাই। তার শরীর দিন দিন শুকিয়ে যাচ্ছে, হাঁটতে পারে না, ঠিক মতন কথা বললে কণ্ঠ কাঁপে, আর মাঝে মাঝে সে একা একা বলে, ও এখানে আছে। পুতুলটা পুরো শুকায় নাই। আসাদ যখন গল্পটা শেষ করছিল তার চোখে এক ধরনের আতঙ্ক ছিল। ভাই, সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন? যেই লোকটার উপর এই জাদু করার কথা ছিল তার কিছুই হয় নাই, সে একদম স্বাভাবিক আছে, কিন্তু নূর ভাই ধীরে ধীরে শেষ হইতেছে। একটা পুতুল শুকাইতে যতদিন লাগে ঠিক ততদিন ধরে। তারপর আসাদ একদম নিচু গলায় বলেছিলেন, আর মাঝে মাঝে রাতে মনে হয় ওই পুতুলটা এখনও কোথাও রাখা আছে আর ধীরে ধীরে শুকাইতেছে। তো প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা। তো আশা করি সবার ভালো লাগছে। তো প্রিয় লিসেনার, এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন। রাত প্রায় 12টা বা 12:30, একটাও হতে পারে। তো সেই সময় হঠাৎ আমার ঘুম ভাঙে, কারণ আমার রাতে প্রস্রাব করতে হয়। আমি সাধারণত রাতে একা বাহির হই না। বাহির হওয়ার সময় আমার মাকে সাথে নিয়ে বাহির হই। তো হঠাৎ একদিন মা বেড়াতে গিয়েছিল, ওই দিন রাতে আমার প্রস্রাবে ধরে। আমি আমি বিপদে পড়ে যাই। আমার ভিতরে ভয় কাজ করতেছে, আমি কি বাইরে যাব না যাব না, কিন্তু মনে শক্তি সঞ্চার করে ঘর থেকে বাইর হলাম। রাতটা ছিল চাঁদনি রাত। চারদিকে তাকিয়ে দেখি কিছুই নাই, কিন্তু আমার চোখটা হঠাৎ করে সামনে তাকাতেই দেখি কে যেন সাদা কাপড় পরে ঠিক আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয় না পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপর আমার চোখটা একটু ঘষা দিয়ে দেখি একটা সাদা কার্পেট দিয়ে কিছু বন আর বিছুটি মোড়ানো। ভাবলাম মা হয়তো চোরের ভয়ে এগুলো ঠাকি মানে বানিয়ে রাখছেন। তারপর আর ভয় না পেয়ে প্রস্রাব করে আল্লাহর উপর ভরসা রাখি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তো এখান থেকে আমাদের শিক্ষাটা হলো, আসলে বনের বাঘে খায় না, আমারে খায় আমার মনের বাঘে। পেলেছেন না? এবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন। এই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মাদারীপুর জেলার এক প্রত্যন্ত গ্রামের ছেলে, নাম ছদ্মনাম মেহেদী হাসান। বর্তমানে তিনি ঢাকায় থাকেন কাজের সুবাদে। তো গল্পটা পাঠানোর আগে তিনি শান্ত গলায় শুধু একটুকুই বলেছিলেন, হয়তো এই গল্প পরে আমাদের ভয় নাও লাগতে পারে, কিন্তু আমি যা বলছি তার একটাও বানানো না, সবটাই আমার দাদার মুখে শোনা সত্য ঘটনা। তো ঘটনাটা আজ থেকে প্রায় 19 থেকে 20 বছর আগের। তো মাদারীপুরের রাজৌর উপজেলার ভেতরের সেই গ্রাম, যেখানে যাওয়ার পথ তখন ছিল ভয়ানক দুর্যোগপূর্ণ, আঁকাবাঁকা মেঠো পথ, দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝে মধ্যে হাঁটু সমান কাদা। সেই পথের এক পাশে ছিল গভীর একটি চন্দ্রবিল, ছিল নীরব আর অদ্ভুত স্থির এক স্থিরতা যেন সব সময় তাকে ঘিরে রাখত। আর বিলের ধারে দাঁড়িয়ে ছিল বিশাল এক শিমুল গাছ, এত বড় যে দূর থেকে দেখলেও বুকের ভেতর কেমন যেন কাঁপন ধরত। তো গ্রামের মানুষের মুখে মুখে সেই জায়গা নিয়ে নানা কথা শোনা যেত।
কেউ বলতো রাতের বেলায় নাকি এক কুজো বুড়ি ওই পথ দিয়ে হেঁটে যায় খুব ধীরে। তারপর বিলের দিকে গিয়ে মিলিয়ে যায় অন্ধকারে। কে বলতো ওটা মানুষ না, তাল গাছের মাথায় উঠে যায়, তারপর হাওয়ার সঙ্গে হারিয়ে যায়। আবার অনেকেই বলতো ওসব কিছুই না, আসল জিনিসটা হলো আহ, গরুর মতো দেখতে এক অদ্ভুত কিছু, যেটা হঠাৎ রাস্তা পার হয়, তারপর বিলের দিকে গিয়ে শিমুল গাছের কাছে পৌঁছে আর দেখা যায় না। এই জায়গাটা নিয়ে একটা অলিখিত নিয়ম ছিল, মাগরিবের আজানের পর কেউ একা ওই পথে যেত না। যেতে হলে 4-5 জন একসাথে যেতে হতো। কারণ যারা একা গেছে তারা কেউ ঠিকভাবে ফিরে এসে কিছু বলতে পারেনি। আর যারা কোনোভাবে বেঁচে ছিল, তারা শুধু কাপা গলায় বলেছিল, ওটা মানুষ না। তো মেহেদীর দাদা ছিলেন গ্রামের একজন পরিচিত কবিরাজ, যার হোক আর ভেষজ চিকিৎসা দিয়ে ছোট বাচ্চাদের সুস্থ করতেন। তো দূর দূরান্ত থেকে মানুষ তাকে ডাকতো, কিন্তু জীবনের একটা ঘটনার কথা তিনি খুব কম মানুষকেই বলেছেন। আর সেই কথাগুলোই আজ মেহেদীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। এক রাতে পাশের গ্রামের এক অসুস্থ শিশুকে দেখতে গিয়ে ফেরার সময় বেশ রাত হয়ে যায়। তখন প্রায় 8:30। চারপাশে এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে। তো দাদা সেই মিঠে পথ ধরে হাঁটছিলেন। দুই পাশে ধান ক্ষেত, বাতাস নেই, গায়ে লোম খাড়া হয়ে দেওয়া এক অদ্ভুত চাপা নীরবতা। তো হঠাৎ তিনি অনুভব করলেন তার পেছনে কেউ হাঁটছে। প্রথমে গুরুত্ব দিলেন না, ভাবলেন হয়তো কোনো গরু বা কুকুর। কিন্তু কিছু দূর যেতেই বুঝলেন পায়ের শব্দটা স্বাভাবিক না, ভারী, টেনে টেনে হাঁটার মতো। তিনি থামলেন। তো পেছনে তাকালেন, আর তাকিয়েই তার বুক ধড়ফড় করে উঠল। রাস্তার ওপর দাঁড়িয়ে আছে একটা গরুর মতো কিছু, কিন্তু সেটা গরু না। শরীরটা অস্বাভাবিক বাঁকা, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছে, আর নিঃশ্বাস ফেলছে ধীরে। তো দাদা এক পা পেছালেন, ঠিক তখনই আরেকটা, তারপর আরেকটা। মুহূর্তের মধ্যেই চারদিক থেকে 4-5টা গাইরা তাকে ঘিরে ফেলছে। তো হঠাৎ চারপাশ হঠাৎ করে আরও নিস্তব্ধ হয়ে গেল। ঝিঝি পোকার শব্দ থেমে গেল। চন্দ্রবিলের পানিও যেন একদম স্থির হয়ে গেল। এগুলো কোনো শব্দ করছিল না, শুধু তাকিয়েছিল এমনভাবে যেন ওদের চোখের ভেতর কোনো প্রাণ নেই। তো দাদা বুঝলেন এটা স্বাভাবিক কিছু না। তিনি ধীরে ধীরে নিজের পা দিয়ে মাটিতে একটা বৃত্ত আঁকলেন। তারপর চোখ বন্ধ করে মন্ত্র পড়া শুরু করলেন। ভয় ছিল কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। তো গায়রাগুলো ধীরে ধীরে বৃত্তের দিকে এগিয়ে আসছিল, কিন্তু বৃত্তের ঠিক বাইরে এসে থেমে যাচ্ছিল। তো দাদা পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে মাটি খুঁড়ে একটু মাটি তুলে নিলেন। তারপর তিনি মাটিতে ফু দিলেন, 1বার 2বার 3বার। শেষ ফুটা দেওয়ার সাথে সাথে হঠাৎ সব কিছু থেমে গেল। চোখ খুলে তিনি দেখলেন চারপাশে কিছুই নেই, না কোনো গায়রা, না কোনো শব্দ, শুধু ফাঁকা রাস্তা আর দূরে দাঁড়িয়ে থাকা সেই শিমুল গাছ। সেদিন দাদা আর একবারও পিছনে তাকাননি। পরের দিন সকালে গ্রামের কিছু লোক গিয়ে দেখে মাটিতে অদ্ভুত কিছু পায়ের ছাপ, গরুর মতো কিন্তু পুরোপুরি গরুর না। সেই ঘটনার পর দাদা আর কখনো একা ওই পথে যাননি। কিন্তু সময় থেমে থাকে না। আজ থেকে প্রায় 2 বছর আগে গ্রামের মানুষ মিলে সেই শিমুল গাছটা কেটে ফেলে। যে গাছটার ছায়া একসময় দূর থেকেই অস্তিত্ব জাগাতো। রাতে যা ডালপালা নড়লে মনে হতো কেউ যেন ওপরে বসে রয়েছে। তো গাছটা কাটার দিনও নাকি অদ্ভুত কিছু হয়েছিল। কেউ বলে করাত বারবার আটকে যাচ্ছিল, কেউ বলে হঠাৎ করে বাতাস একদম থেমে গেছিল। আবার কারো দাবি শেষ কাটা দেওয়ার সময় গাছের ভেতর থেকে যেন চাপা একটা শব্দ বের হচ্ছিল, ঠিক মানুষের মতো। মানে মানুষের না, আবার পশুরও না। তো চন্দ্রবেল, যেটা একসময় গভীর রহস্যময় আর ভয়ের নাম ছিল, এখন অনেকটাই ছোট হয়ে গেছে। পার ভরাট করে সেখানে মাছের হ্যাচারি করা হয়েছে। দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক, মানুষ কাজ করছে, মাছের পোনা ছাড়ছে। কিন্তু গ্রামের কিছু মানুষ বলে রাত গভীর হলে সেই পানিটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়,
যেন নিচে কিছু একটা নড়াচড়া করছে, কিন্তু উপরে কোনো ঢেউ ওঠে না। আর যেদিন একসময় তাল গাছ দাঁড়িয়ে থাকতো, যে গাছটার মাথা নাকি মাঝে মধ্যে অকারণে দুলতো, সেই জায়গায় এখন পোল্ট্রি মুরগির শেড, হ্যাঁ, সারি সারি মুরগি, আলো জ্বলে, সব কিছু স্বাভাবিক দেখায়। কিন্তু যারা রাতের শিফটে কাজ করেন, তারা বলে রাত ১২টার পর মুরগিগুলো হঠাৎ চুপ মেরে যায়, কেমন জানি ভয় পায়। মনে হয় আরও একটা কথা গ্রামের মানুষ চুপি চুপি বলে, যে লোকটা ওই তাল গাছ কেটে পোল্ট্রি শেড বানিয়েছিল, যার সেই মাছের হ্যাচারি ছিল, আজ সে আর এসব কিছুরই করে না। তো হঠাৎ করেই সব ছেড়ে দিয়েছে। এখন নাকি সে গ্রামে একটা ছোট মুদির দোকান দিয়েছে, চুপচাপ থাকে, কারো সঙ্গে তেমন কথা বলে না। কিন্তু গ্রামের মানুষের ফিসফাস থামে না। তো লোকটার স্ত্রী আগে নাকি একদম স্বাভাবিক মানুষ ছিল, কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলে গেছে। প্রথম রাতে ঘুম ভেঙে যেতে জানালার বাইরে তাকিয়ে থাকতো। তারপর মাঝরাতে উঠে একা একা কথা বলতো, তো কার সাথে কেউ জানে না। আর এখন সে পুরো স্বাভাবিক না, আবার পুরো পাগলও না। মাঝে মাঝে গভীর রাতে উঠানে বসে থাকে, চুল খোলা, চোখ স্থির, আর খুব নিচু স্বরে বলে, এগুলো এখনও আছে, এগুলো যায় নাই। তো গাছ নাই, কিন্তু ওরা আছে। কখনো হঠাৎ চিৎকার করে ওঠে, ওরা আবার আসতেছে, তো দরজা লাগাও, দরজা লাগাও। এই কথাগুলো আশেপাশের মানুষ পর্যন্ত শিউরে ওঠে। তো গ্রামের অনেকেই বিশ্বাস করে ওই শিমুল গাছ আর তাল গাছ কাটার পর থেকেই এই অস্বাভাবিকতা শুরু হয়েছে। তো কেউ বলে এগুলো শুধু গাছ না, কিন্তু একটারও আশ্রয় ছিল না। কেটে ফেলার পর সেই জিনিসগুলো এখন আশ্রয়হীন, তাই এদিক ওদিক ঘুরে বেড়ায়। তবে এসব কথা কতটুকু সত্য, কতটুকু গুজব, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তো মেহেদী হাসান যেমন শুনেছেন, ঠিক ততটুকুই আমাদের বলেছেন। কিন্তু একটা কথা আজও বদলায়নি, রাত গভীর হলে সেই হ্যাচারির পাশ দিয়ে একা কেউ হাঁটতে চায় না। কারণ যারা সাহস করে গেছে তারা ফিরে এসে ঠিকমতো কিছু বলতে পারেনি। কেউ শুধু বলেছে, পেছন থেকে হাঁটার শব্দ পাইছিলাম। কেউ বলেছে কানের কাছে কেউ নিঃশ্বাস ফেলতেছে। আর মাঝে মধ্যে নিঃশব্দ রাতের ভেতর হঠাৎ শোনা যায় একটা বাড়ি ধীর নিঃশ্বাস, যেন কেউ অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে আছে, দেখেছে, অপেক্ষা করছে। তুমি যদি কোনোদিন ভুল করে একা ওই পথে যাও, হয়তো তুমিও টের পাবে, কিন্তু ফিরে এসে সেটা বলতে পারবে না। তো বলতে পারে কিনা সেটা এখনও কেউ জানে না। তো লিসেনার, আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন। পরবর্তী ঘটনাটি একটি মর্গের ঘটনা, একটি অ্যাক্সিডেন্টের ঘটনা। তো সবাই মনোযোগ সহকারে শুনবেন। ঘটনাটি আমি যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। তো ছোটোবেলা থেকেই আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে ওদের। তো মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসে আয়ার কাজ পায়। তো মার আয় অনেক কষ্টে কোনো রকম সংসার চলে। এতে আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে ওঠেনি। তো কোনো ভাই নেই, ৩ বোন ওরা। টাকার অভাবে বড় ২ বোনের লেখাপড়া তেমন আর এগোয় না। তো অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দায়মুক্ত হন মা। তো বড় ও মেজে জামাই টুকটাক সংসারের আবদার রাখার এখন সংসারটা সচ্ছল না হলেও আগের মতো তেমন অভাব নেই। তাই টুম্পার লেখাপড়া কোনো রকম চলছিল। এসএসসির ফর্ম ফিল আপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল, কারণ অত টাকার জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। তো এসএসসিতে খুব ভালো ফলাফল হওয়ার শহরের সবচেয়ে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা। কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে। তো কিন্তু ওর একটাই কথা, মা আমি ডাক্তার হব। তো ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করব। ওর মা নীরবে শুধু আঁচলে চোখ মুছেন। কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে, ছাত্রী ভালো হওয়ায় ওর আবেদন মঞ্জুর হয়। দিনে কলেজে শেষ ৩-৪টা স্টুডেন্ট পড়িয়ে
বই, খাতা, কলম, আনুষঙ্গিক প্রয়োজন, নিজের যা প্রয়োজন তা পূরণ করে। এভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই এইচএসসিতে উন্নীত হয়। দিনরাত পরিশ্রম করে মেডিকেলের চান্স পেয়ে যায় টুম্পা। তো এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেলে ভর্তির ব্যাপারে। ও যখন হোস্টেলে উঠল তখন ওর রুমমেট দুজনের সাথে তেমন মিশতো না বা মিশতে পারতো না। সবসময় নিজেকে গুটিয়ে রাখতো, কারণ ওর রুমমেট দুজন ছিল বেশ অবস্থা সম্পন্ন। একজনের নাম ছিল তমা আর একজন ছিল দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নিলয় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে মর্গে, তো জানিস তো নাকি? তমা বলল, জানি, কিন্তু একটা বিষয়ে বুঝি না, মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস হয়, দিনে কেন হয় না? এবার টুম্পা হেসে বলল, এত ভীতু কেন রে তুই তমা? এখানে কি তুই একা থাকবি? ওখানে আমাদের ব্যাচের সবাই থাকবে। দিয়ে মাঝখানে ফোড়ন কেটে বলল, জানিস আজ জোশ একটা খবর পাইলাম। কি? হ্যাঁ। তো দুজনেই জানতে চাইলো। আজ এক বড় অপুর কাছে শুনলাম নিলয় স্যার নাকি দেখতে হেভি হ্যান্ডসাম। যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খায়, প্রেমে পড়ে যায়। তোমা যোগ করলো, আর একটা অদ্ভুত কথাও শুনেছি, নিলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল করান, দিনে কখনোই ক্লাস নেন না। অনেকেই নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন বা কেন ক্লাস নেন না, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও নাকি বলেছে যে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউ দিতে পারে না, আর তাই তার দিনে ক্লাস না নেওয়ায় শর্ত হসপিটাল কর্তৃপক্ষ মেনে নিয়েছে। টুম্পা ও দিয়া অবাক হয়ে শুনলো আর ভাবলো, আরে তাই তো, নিলয় স্যারকে তো কখনোই ক্লাস নিতে দেখিনি। দিয়া বলে উঠলো, আরে বাদ দে ওসব ফালতু কথা, আমি খুবই এক্সাইটেড স্যারকে দেখার জন্য। দিয়ার কথা শুনে টুম্পা তো আমার দুজনেই উচ্চস্বরে হেসে উঠল। তো সন্ধ্যায় ওরা যখন মর্গে পৌঁছলো তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফিট উচ্চতার একজন সুপুরুষ দাঁড়িয়ে যায়। গায়ের রং ফ্যাকাশে সাদা আর চোখ দুটো গাঢ় নীল, অপূর্ব লাগছে। তো সাদার মাঝে নীল চোখের সংমিশ্রণ। ওরা দরজার বাইরে দাঁড়িয়ে অনুমতি চাইতেই স্যার ওদের দিকে চাইতেই কেন জানি টুম্পার গা জড়া দিয়ে উঠল। মনে হলো কোনো নিঃস্বপ্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে। তো গাঢ় নীল থেকে থমকে গেছে ও দুটি চোখ। নীলা স্যার ইশারায় অনুমতি দেওয়ায় তমা আর দিয়া ঢুকে গেল, কিন্তু টুম্পা কোনো এক অজানা ভয়ে পা বাড়াতে পারছে না। মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন 10 মণ বেড়ে গেছে। তো তমা ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নিলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু টুম্পা কেন যেন ওই লাশ কাটার মনোযোগ দিতে পারছে না। তো ওর সম্পূর্ণ মনোযোগ যেন ওই নীল দুটি চোখের মধ্যে সীমাবদ্ধ। কী করে একজন মানুষের চোখ এত নির্জীব হতে পারে? তো দেখলেই মনে হয় থমকে যাওয়ায় নীলের পেছনে বিশাল এক অন্ধকার গহ্বর রয়েছে, যার কোনো তলদেশ নেই, শুধুই অসীম। তো হুট করেই নিলয় স্যার টুম্পার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিলেন। টুম্পা আর তাকিয়ে থাকতে পারলো না, ওর সারা দেহ ভয়ে কাঁপতে লাগলো। চোখ নামাতেই একটা জিনিস দেখতে পেয়ে মনে কেমন খটকা লাগলো। লাশ কাটা শেষ এবং সেলাই মধ্যে সম্পন্ন হয়েছে, কিন্তু নিলয় স্যারের বাঁ সাইডে যে চোখ, একটি টেবিল আছে, তার ঠিক উপরে একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। তো দেখে মনে হচ্ছে খুব যত্নে রাখা হয়েছে কলিজাটা। কেউ ওদিকে তাকাচ্ছে না, কিন্তু কলিজাটার উপর টুম্পার চোখ আটকে গেল। সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? তো ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মর্গ থেকে ছুটে বেরিয়ে এলো। তো ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না, অনেক সাহসী ছিল টুম্পা, কিন্তু আজ কি হলো, এমন কেন লাগলো?
যে একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়েছিল আজ। রুমে এসে তমা আর দিয়াকে কলিজাটার কথা বলতেই ওরা হেসে গড়াগড়ি খেলো আর বলল, গেছেন হয়তো ওটাকে ঢুকাতে ভুলে গেছেন। আর তুই ওইটা নিয়ে এত কেন ভয় পাচ্ছিস? টুম্পা আর কথা বাড়ায় না। এরপর নিলয় স্যারের 3টি প্র্যাকটিক্যাল ক্লাস পার হলো, কিন্তু টুম্পা একটা ক্লাসও মন দিতে পারলো না। শুধুই ভয় পেতে আর লক্ষ্য করতো প্রতিবারই কলিজাটা সযত্নে তুলে রাখা। তো চতুর্থ দিন ওদের মর্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আজ ওরা কাটবে আর স্যার দেখবেন। এক একজন এক এক পার্ট কাটছে আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন। তো একবার টুম্পাকে কিছুই কাটতে দিলেন না, যেন ওর উপস্থিতি স্যারের নজরেই আসেনি। মনে মনে খানিকটা খুশি হয়েছিলেন, কারণ ওকে কাটতে দিলে ও কিছুই পারতো না। সেদিন সবাই চলে গেল। টুম্পা চুপিসারে মর্গের জানালায় এসে দাঁড়ালো। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে ভয় তার কাছে হার মেনেছিল। তো কিছুটা দ্বিধা নিয়ে উকিয়ে দিল, আর যা দেখলো তাতে ওর চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। দেখলো স্যার লাশের ড্রয়ারটা টেনে বের করলেন, তার ভেতরে দুভাগ করে দিয়ে সেই কলিজা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কচকচ করে কলিজাটা চিবিয়ে খেলেন। তারপর একটা আত্মতৃপ্তির ঢেকুর তুলে তো ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা টুম্পার দিকে তাকালেন। তার তাকানো দেখে টুম্পা আর সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝেতে। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎসুক চেহারার মাঝে আরেকটি চেহারা দেখতে পেল। দেখেই ভয়ে ওর হাত পা জমে গেল। এই প্রথম নিলয় স্যারকে দিনের বেলায় দেখলো, তবে ওর কেন জানি মনে হচ্ছে ও ছাড়া তাকে আর কেউ দেখতে পাচ্ছেন না। আর তাকাতে পারলো না। ভয়ে চোখ বন্ধ করতেই শুনতে পেল সেই বরাট কণ্ঠ, যেন ওর কানের মধ্যে ঢুকে কথা বলছে। আমি জানি টুম্পা, সেই প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমি অবাক হয়েছিলাম, এত বছরেও কেউ আমাকে চেনেনি, তবু তুমি চিনলে। আর কেউ আমার চোখের ভাষা পড়তে পারেনি, শুধু তুমি পেরেছিলে। আমি জানতাম তুমি জানালার বাইরে দাঁড়িয়ে, তবেও আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে লুকানো সম্ভব ছিল না। তোমার মধ্যে হয়তো বিধাতা এমন দৃষ্টি দিয়েছেন যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই। তাই সবার চোখ ফাঁকি দিতে পারলেও কলিজাটা তোমার চোখে ঠিকই ধরা পড়েছিল। কলিজাটা ঠিকই তোমার চোখে ধরা পড়েছিল। তো আমি ইচ্ছা করলেই তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার থেকেও অনেক বড়। আমি অন্য জায়গা খুঁজে নেব, তুমি ভালো থাকো। আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসেও মনোযোগী ছিলে না। জীবনে অনেক বড় হও, আর যা কিছু দেখছো ভুলে যেও। টুম্পার চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেল না। ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে কেউ খুঁজে পায়নি। তবে সপ্তাহখানেক পর হসপিটাল কর্তৃপক্ষ একটা মাফিনামা পেল, যাতে লেখা ছিল, আমি নিলয় কোনো একটা কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন। তো লিসনার, এই ছিল ঘটনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী ঘটনা নিয়ে, পরবর্তী নতুন নতুন গল্প নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।